ওকে, জাভাস্ক্রিপ্ট আজকে 0 থেকে শুরু করব। ফার্স্ট হচ্ছে রয়েছে কল ব্যাক ফাংশন। এখানে আরএমডি হয়তো ডট এটা মনে তো হচ্ছে না, রিডমি ডট এম। এবার ঠিক আছে না? ডে 0 ফার্স্ট হবে তোর কল ব্যাক ফাংশন, সেকেন্ড হবে হচ্ছে অ্যাসিং ফাংশন, থার্ড হচ্ছে তোর নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন, জেএস ফাংশন, লাইক হচ্ছে ম্যাপ, ফিল্টার, আর ফাইনালি অ্যাসাইনমেন্ট হবে। একটা না, অনেকগুলো হতে পারে। ওকে, কল ব্যাক ফাংশন কিছু জানিস সম্পর্কে? কল ব্যাক ফাংশন স্কেলি ড্র, তাই তো? ধরে নে এটা একটা ফাংশন রয়েছে, এই একটা ফাংশন। তো কল ব্যাক ফাংশন নর্মাল কিছুই নয়, একটা ফাংশন রয়েছে, এই ফাংশনের মধ্যে অনেকগুলো আর্গুমেন্ট পাস হচ্ছে, তাই তো? তো সেই আর্গুমেন্টের মধ্যে একটা আর্গুমেন্ট বা কিছু কিছু আর্গুমেন্ট টাইপ হচ্ছে একটা ফাংশন, সেটাই হচ্ছে আমাকে কল ব্যাক ফাংশন বলে। কল ব্যাক ফাংশন কি? ফাংশনের মধ্যে দিয়ে আরেকটা ফাংশন পাস করা। বোঝা গেল? ফাংশনের মধ্যে দিয়ে একটা ফাংশন পাস করাকে বলে কল ব্যাক ফাংশন। ওকে, ধরে নে এখানে এলাম, তো একটা ফাংশন ক্রিয়েট করলাম। ধরে নে না, ফার্স্ট আমাদের ফাংশন কি করে ক্রিয়েট করতে হয় জাভাস্ক্রিপ্টে জানা আছে? নরমাল ফাংশন, নর্মাল ফাংশন ক্রিয়েট করতে গেলে আমাদের নর্মাল ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে একটা নাম দিতে হয়, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে ছেড়ে দিতে হয়। এটা হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা, ফাংশন নেম, ফাংশন আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট এরিয়া আর বডি এরিয়া। ওকে, তো এখানে যদি বডিতে লিখি console.log, console log মানে তো সবাই জানা আছে যে এটা প্রিন্টের জন্য কাজে লাগে বা ডিসপ্লে করার জন্য।
হ্যালো। ওকে, এটা আপাতত নিচেই থাকুক। ওকে, এবার যদি আমি এটা রান করি, ডিসপ্লেটা, এখানে আউটপুট আসবে। রান হয়নি? ওকে, হ্যাঁ। এবার ফাংশনটা তো সবে ডেফিনেশন মানে ডিসক্রাইব করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, কিন্তু ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য আমাকে ফাংশনটাকে কল করতে হবে। সেটা বডির ফাংশনের বাইরে কল করতে হবে, এইভাবে ফান ফাংশনের নেম দিয়ে জাস্ট এইটুকু। এবার যদি রান করি তো এখানে আমার আউটপুট চলে এসছে হ্যালো। বোঝা গেল? এবার জাভাস্ক্রিপ্টের ফাংশন টু টাইপের আছে, দুটো টাইপের। এক হচ্ছে নর্মাল ফাংশন, আর একটা হচ্ছে অ্যারো ফাংশন। এটা হচ্ছে নর্মাল ফাংশন। এই ফাংশনটা যদি আমি অ্যারো ফাংশনে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অ্যারো ফাংশন এরকম ভাবে হয়, এইটা এই অ্যারো চিহ্ন এরকম। এখানে জাস্ট এই যে আর্গুমেন্টের এরিয়াটা, এখানে আর্গুমেন্টের এরিয়া রইলো, প্যারামিটার এরিয়া, অ্যারো চিহ্ন থাকবে একটা, আর এই ফাংশনের বডি যেমন নর্মাল ফাংশনে এটা রয়েছে। বোঝা গেল? এবার এই ফাংশন নামও থাকতে পারে, এখানে এখানে ফান2 দিলাম। এবার শুধু নাম দিলে হবে না, এই নামটা এরকম ভাবে দেওয়া যায়, কিন্তু সাধারণত অ্যারো ফাংশন আমরা কোনো একটা ভেরিয়েবলে স্টোর করি, কনস্ট হোক বা লেট হোক বা কোনো একটা ভেরিয়েবলের টাইপ দিয়ে সেখানে আমরা স্টোর করে থাকি, ঠিক এরকম ভাবে। তো এখন এই যে ফাংশনটা তৈরি হলো, এই ফাংশনটার নাম হচ্ছে ফান2। ঠিক তেমন ভাবে যদি আমি এখানে এটা প্রিন্ট করতে চাই, হ্যালো ফাংশন দিস ইজ অ্যারো ফাংশন। এবার এটাকে কল করব কি করে? এটাকে কল করার জন্য আমাকে শুধু নাম লিখতে হবে, ফান2 দিয়ে এরকম নর্মাল, যেমন নর্মাল ফাংশন কল করা হয় ঠিক তেমনই। এবার যদি রান করি তো দেখ হ্যালো হয়েছে, হ্যালো দিস ইজ অ্যারো ফাংশন, সেটাও প্রিন্ট হয়েছে। পরপর এখানে একটা প্রিন্ট হয়েছে, এখানে একটা প্রিন্ট হয়েছে। এটার জন্য এটা প্রিন্ট হয়েছে, ফানের জন্য, আর ফান2 এর জন্য এটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, সেই দুটো নাম্বারটাকে আমাকে রিটার্ন করবে, রিটার্ন a প্লাস b। ওকে, এবার আমি console.log সাম ফাংশনকে কল করব এরকম ভাবে 10 5। বোঝা গেল? এটা হচ্ছে আমার ফাংশন। এ আর বি দুটো নাম্বার যাবে, এ আর বি কে প্লাস করে রিটার্ন করে দেবে। এবার দেখি এক্সিকিউট হচ্ছে কি। হ্যাঁ, 15 আউটপুট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে 15 সবাই 15 আউটপুট দিয়ে দিয়েছে। ঠিক তেমন ভাবে আমরা অ্যারো ফাংশনেও লিখতে পারি যে কনস্ট বা লেট, যে কোনো লেট sum2 a, b করে এখানে বডির ভিতরে যা ইচ্ছা স্টেটমেন্ট লেখা যায়। এরকম ভাবে সেম টু সেম নর্মাল ফাংশনের মতো অ্যারো ফাংশন কল করা হয়। এখানে রিটার্নও থাকে, বডিতে ফাংশন কিছু রিটার্ন করলে রিটার্ন কিওয়ার্ড লিখে সেটাকে পাস করতে হয়, রিটার্ন করতে হয়। তো এটা ছিল নর্মাল ফাংশন আর অ্যারো ফাংশন। এবার হচ্ছে কল ব্যাক ফাংশন। কি কল ব্যাক ফাংশন? কিছুই না, নর্মাল আমরা কি ফাংশন দেখেছি যে ফাংশন কল করছি সাম, এইটাই দেখি। এই যে একটা ফাংশন রয়েছে, উপরে গুলো পুরোটা কমেন্ট আউট থাকুক। এটা হচ্ছে ফাংশন রয়েছে একটা সাম নামে। এবার
ফাংশনটাকে আমি কল করছি, সেখানে দুটো নাম্বার পাঠাচ্ছে, সেই নাম্বারটা আমাকে রিটার্ন করে দিচ্ছে সাম করে। ওকে, এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে একটা অন্য কিছু পাঠাই, এরকম টাইপের, তো এটা দেখা যাচ্ছে এই ফাংশনটাকে, এই যে ফাংশনটাকে কল করছি আরেকটা ফাংশন দিয়ে, আরেকটা ফাংশন পাস করে দিচ্ছি তার মধ্যে, তো এই ফাংশনটাই হচ্ছে এই ফাংশনের কলব্যাক ফাংশন হিসেবে আর্গুমেন্ট মানে অ্যাকসেপ্ট মানে পাস করছে এই ফাংশনে। বোঝা যাচ্ছে? একটা ফাংশন ক্রিয়েট করলাম, সেই ফাংশনের মধ্যে দিয়ে আমি আর্গুমেন্ট কি পাস করলাম, একটা ফাংশন। তো এই ব্যাপারটাকে বলে কলব্যাক ফাংশন, এই ব্যাপারটাকে বলে কলব্যাক ফাংশন। বুঝতে পারলে? সিনট্যাক্সটা হ্যাঁ ঠিক এরকমই হয়, সিনট্যাক্সটা ঠিক এরকমই হয়। ব্যাপারটা আরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কেমন এক্সাম্পল? দাঁড়াও বলছি। ধরো একটা ফাংশন রয়েছে, ফাংশন স্কোয়ার, সেখানে একটা নাম্বার পাস করবে, আর্গুমেন্ট আসবে, সে একটা রিটার্ন করবে স্কোয়ার, এন এর স্কোয়ার, এন ইন্টু এন। ওকে, আর একটা ফাংশন রয়েছে কিউব, সেখানে একটা এন একটা ফাংশন হবে, সেটার কিউব রিটার্ন করবে। কিউব মানে আরেকটা গুণ হবে। তারপরে এবার একটা ফাংশন লিখলাম, ফাংশন নাম হচ্ছে সাম স্কোয়ার, এখানে দুটো আর্গুমেন্ট যাবে এ এন্ড বি। এটা কি করবে, একটা ভেরিয়েবল আছে লেট কিউ আর ই স্কোয়ার 1, একটা ভ্যালু আছে, এখানে হচ্ছে স্কোয়ারের এ পাঠানো। ঠিক তেমন ভাবে স্কোয়ার বি পাঠালাম স্কোয়ার 2 এর মধ্যে। এবার এটাকে রিটার্ন করছি সাম করে। তারপরে অ্যান্সারের মধ্যে সাম অফ স্কোয়ার কল করছি, সাম অফ স্কোয়ার, সেখানে আমি নাম্বার পাঠাচ্ছি 1, 2 অ্যান্ড কনসোল লক করে প্রিন্ট করছি অ্যান্সারটাকে। তো কি করলাম ভালো করে দেখবে, একটা ফাংশন বানিয়েছে স্কোয়ারের, সেটা কি করে নাকি একটা নাম্বার নেবে, সেই নাম্বারটাকে স্কোয়ার রিটার্ন করবে। আর একটা কিউব বানালাম, সেটা কি করবে, একটা নাম্বার নেবে, সেই নাম্বারটাকে কিউব রিটার্ন করবে। ওকে, এবার একটা ফাংশন বানিয়েছি, যে ফাংশনটা দুটো নাম্বার ইনপুট নেবে,
সেই নাম্বারটাতে এখানে স্কোয়ার বার করবে, এ অ্যান্ড বি এর স্কোয়ার বার করে সাম করে আমাকে রিটার্ন করবে। এবার আমি এখানে অ্যান্সারের মধ্যে সেই দুটো নাম্বার পাঠালাম, এই নাম্বার স্কোয়ার রুট সাম অফ স্কোয়ারকে কল করলাম, দুটো নাম্বার পাঠিয়েছি, এবার এখানে লগ ইন করছি, মানে কনসোল লগ আউটপুট দেখছি। বোঝা গেল? আউটপুট আমার 5 চলে এসছে, কারণ এখানে হচ্ছে স্কোয়ার করলে 1 স্কোয়ার কত হয় 1, অ্যান্ড 2 স্কোয়ার কত হয় 4। তো এটাকে সাম করলে কি হয়ে যাবে 1 প্লাস 4 = 5। তো সেটা আমার কাছে আউটপুট এসছে 5। এইটুকু ব্যাপারটা বুঝতে পারোনি কে বলো? কারণ প্রবলেম আছে এটুকু? কল ব্যাক ফাংশন কিভাবে লিখতে হয় এখনো বলছি না আমি, জাস্ট এইটুকু নর্মাল ফাংশনের কাজগুলো কি বোঝা গেছে এইটুকু? হ্যাঁ। ওকে, দেখো এখানে অনেকগুলো কোড রয়েছে বা ব্যাপার রয়েছে, সব রিপিটেশন চলছে। এখানে একবার রিপিটেশন হচ্ছে, এটা একবার লেখা হয়েছে, এটা একবার লেখা হয়েছে, আবার এখানে এনটাকে কিউব করেছি, আবার আবার এন এর সাথে আরেকটা এন গুণ করে দিয়েছি। তো নর্মাল যদি আমি এটার সাথে এন যদি গুণ করে দিই তাও হয়ে যেত। এটাকে অপটিমাইজ করা যায় কি যায় না বলতো? হ্যালো, করা যাবে? তো ওটা অ্যাসাইনমেন্ট রইলো, অপটিমাইজ করে করবি, দেখি কতটা অপটিমাইজ করতে পারিস, কতটা সবাই। তো ঠিক তেমন ভাবে এটা তো সাম অফ স্কোয়ার হয়েছে, এরকম ভাবে আমরা সাম অফ কিউও বানাতে পারি। সাম অফ কিউব, সেখানে এখানে স্কোয়ার না দিয়ে আমি কিউব পাঠাতে পারি। কিউব, কিউব ছিল তো লেখাটা, সিইউ। কিউব, এটা তাহলে তোর কিউব 1, কিউব 2, এটা কিউব। ওকে, তো ঠিক তেমনই এটা তাহলে কল করছি কিউব, কিউব দুটো কিউবকে অ্যাড করে দিচ্ছি, সেটাকে রিটার্ন করছি। এবার যদি আমি এখানে কল করি স্কোয়ার, যে লেট অ্যান্সার ইকুয়াল টু সাম অফ কিউব, সেখানে আমি 1 আর 2 কে যদি পাস করি তো আমাকে কি আনসার আসবে? এটাতে অ্যান্সার কি আউটপুট আসবে? তাড়াতাড়ি কেউ একজন বল কি অ্যান্সার আসতে 9। পারে। তো 9 চলে এসছে। তো এখানে কিউব একবার কল করছে, আবার কিউব কল করছে, কল করে আমাকে রিটার্ন করছে দুটো সাম। বোঝা গেল? এবার ব্যাপারটা হচ্ছে এটাকেও অপটিমাইজ করবি সবাই, কারণ এখানে একবার রিপিটেশন এসছে, এখানে একবার রিপিটেশন এসছে, বারবার একই ফাংশনকে দুবার কল করা হয়েছে। এবার যদি কল ব্যাক ফাংশনে আসি, কল ব্যাক ফাংশন তো রিপিটেশন তো আর নর্মাল ভাবে করবি, তো সেটা কি করা যেতে পারে, একবার এই ফাংশনটাকে কল করলি তো সেই ফাংশনে আরেকবার তুই অন্যরকম ভাবে করতে পারিস। আচ্ছা, একটা কাজ কর তো, তোরা একটা কাজ কর, এটা একবার অপটিমাইজ করে দেখা এক্ষুনি, তারপরে কল ব্যাক ফাংশনটা বলছি।
কতটা লেভেলের অপটিমাইজ করতে পারছিস, কতটা স্টেপে, সেটা একবার দেখা। রয়েছে কিউব আর স্কোয়ারের। তোরা যেভাবে করেছিস, এবার আমি করছি, দেখ অপটিমাইজ। আগে সাম অফ স্কোয়ারটা করছি, দেখ সাম অফ স্কোয়ার একটা ফাংশন করলাম, ওকে। ঠিক তেমন ভাবে লেট স্কোয়ার sq1 ইকুয়াল টু কি লিখছিলাম, যে স্কোয়ার এ, আচ্ছা এখানে আর করবো না, এটাই এইটুকুই করি। যেখানে লিখছিলাম লেট স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার এ, স্কোয়ার টু ইকুয়াল টু স্কোয়ার বি, দিয়ে সাম করে পাঠিয়ে দিচ্ছি, ওকে। তো আমি অপটিমাইজ করছি এরকম ভাবে, এখানে একটা আর্গুমেন্ট নিলাম ফান বলে, সে ফানটা কি করবে, সে ফানের মধ্যে, আচ্ছা ফান না, ছেড়ে দে, কল ব্যাক একটা আর্গুমেন্ট নিলাম, কল ব্যাক নাম, ওকে। এবার এটাকে কল ব্যাকে পাস করে দেব। এবার যখন এই ফাংশনটাকে কল করব, যে কোথায় আছে, লেট অ্যান্সার ইকুয়াল টু সাম অফ স্কোয়ার, সেখানে পাস করলাম 1 and 2, অ্যান্ড একটা ফাংশন, এটাকে অ্যাজ এ ফাংশন পাস করলাম, একটা ফাংশন পাস করলাম। সে ফাংশনটা কি, সে ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেটাকে, এই ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেটাকে আমার স্কোয়ার এনে দেবে এর, স্কোয়ার এনে দেবে বি। তো সেই জন্য আমাকে এখানে একটা ফাংশন, এমন একটা ফাংশন পাস করব যেটাকে আমার স্কোয়ার এনে দেবে এ আর বি এর। তো সেখানে আমার স্কোয়ার ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে, এইটা। তো জাস্ট আমি এটাই এখানে পাস করব, বোঝা গেল? আগে কি করেছিলাম, আগে স্কোয়ার কোথায়, হ্যাঁ, আগে করেছিলাম যে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার এ করতে হতো, স্কোয়ার বি করে এখানে সাম করে রিটার্ন করতে হয়েছে। এখন আমি অপটিমাইজ করে কি করে দিলাম, দুটো আর্গুমেন্ট যাচ্ছে এ আর বি, একটা কলব্যাক ফাংশন পাস করে দিলাম। সে কলব্যাক হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন আমাকে এ অ্যান্ড বি এর স্কোয়ার করে এনে দেবে। এখানে স্কোয়ার ফাংশনে জাস্ট আমি এখানে কল করার সময় নাম্বার দুটো পাস করার পরে এই ফাংশনের নামটা এখানে পাস করে দিলাম। এবার যদি কনসোল করি, অ্যান্সার দিয়ে প্রিন্ট করি, তো আমার কাছে দেখ সেম আউটপুট আসছে 5। বোঝা গেল? বোঝা গেল? সেম সেম টু সেম। এখানে কল ব্যাগে আমাকে 1 এনে দিচ্ছে স্কোয়ার করে, এখানে কল ব্যাগে আমার 2 কে 4 এনে দিচ্ছে স্কোয়ার করে, এখানে সাম করে রিটার্ন করে দিচ্ছে। এইটুকু বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে। বোঝা গেছে। তার মানে কলব্যাক ফাংশন কি করছে, একটা আর্গুমেন্ট, সে একটা টাইপের আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট হচ্ছে ফাংশন, যে আর্গুমেন্ট হচ্ছে ফাংশন টাইপের, যে ফাংশন দিয়ে আমি অন্য কিছু এক্সট্রা কাজ করার জন্য আমরা এই আর্গুমেন্ট হিসেবে একটা ফাংশনকে পাঠাবো। এটাকে আরো অপটিমাইজ করা যেতে পারে।
কিভাবে? এটাকে আরো অপটিমাইজ করতে গেলে কমেন্ট আউট করে দিলাম, এটাও কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পরে রিটার্ন callback of A plus callback of B, জাস্ট এইটুকু করার পরে আরো অপটিমাইজ হয়ে গেল। ধরে নে এখানে এইটুকু, আরে কোথায় গেল? হ্যাঁ, এইটুকু জায়গা নেই আমার কাছে, জাস্ট এই দুটো লাইন রয়েছে, একটা ফাংশন নেম রয়েছে, আর্গুমেন্ট যাচ্ছে দুটো, আর্গুমেন্ট থেকে প্লাস করে দিয়েছি, এখান থেকে আমি ফাংশনকে কল করছি। তো আরো অপটিমাইজ হয়ে গেল কলব্যাক ইউজ করে, সেম আউটপুটই আসবে 5। ঠিক তেমন ভাবে স্কোয়ার রুটেরও এটা ছিল, এখানে সাম অফ কিউব, এটা সাম অফ স্কোয়ার হয়েছে, এটা সাম অফ কিউব অ্যাসাইনমেন্ট থাকলো। বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, কল ব্যাক হয়ে গেছে। এবার ডাইরেক্ট চলে আসি ম্যাপে। কারোর প্রবলেম থাকলে বল তাড়াতাড়ি। শোন না, আমার একটা কোশ্চেন আছে। হুম। তুই দুটো টাইপের ফাংশন দেখালি, একটা নর্মাল ফাংশন আর অ্যারো ফাংশন, তো দুটো কখন ইউজ করতে হবে? মানে যে কোনো টাইমে কি ইউজ করতে পারি, না পার্টিকুলার কোনো আছে ব্যাপার যে কি এটা এই টাইমে ইউজ করতে হবে বা এটা? তোমার মন খুশি, যে কোনো ইচ্ছা তুমি ইউজ করতে পারো, কিন্তু আচ্ছা, কাজ একই করবে। বুঝতে পেরেছি, ঠিক আছে। আর যখন তুমি অ্যারো ফাংশন ইউজ করবে তখন একটু কুল টাইপের লাগবে, আর প্রোগ্রামার মানে যখন বড় প্রজেক্টে করবে তখন এই অ্যারো ফাংশনটা দেখতে আরো আরো এফেক্টিভ মনে হবে, আর তোমার হচ্ছে মানে খুবই মানে সহজ সরল বুঝতে হবে। হুম, বোঝা গেল? হ্যাঁ। রিয়াক্টে, আমার একটা হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কল ব্যাকটা একটা আর্গুমেন্ট তো, নাকি ওখানে ফাংশন হিসেবে আসছে? একটা আর্গুমেন্ট হিসেবে ফাংশন পাস করছি। ও আচ্ছা আচ্ছা, তারপর ওটা আবার ওই আহ, তারপর ওগুলো আবার ওখানকার যে আর্গুমেন্ট সেগুলোকে কল করছে, তাই তো? মানে এ বি হ্যাঁ, হ্যাঁ, করে। দেখ, এটা একটা ফাংশন, ফাংশনের নাম রয়েছে। এই ফাংশনটা কি করছে, দুটো, যে দুটো নাম্বার পাস, একটা নাম্বার অ্যাকসেপ্ট করছে, দুটো নাম্বার এ এন্ড বি, এ এন্ড বি কে স্কোয়ার করে, স্কোয়ার রুট করে আমাকে রিটার্ন করে দিচ্ছে তাদের সাম। ওকে, তাছাড়া একটা হ্যাঁ। আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করছে কলব্যাক নামে। এই কলব্যাক কি করছে, একটা ফাংশন, যে ফাংশনটাকে এ এন্ড বি কে স্কোয়ার করতে হেল্প করছে। এই ফাংশনটা যখন আমি কল করছি তখন আমি দুটো নাম্বার পাঠাচ্ছি, ধরেন এ আর বি হিসেবে। এ হচ্ছে 1, বি হচ্ছে 2। আর এই কল ব্যাকটা আমি কাকে পাঠাচ্ছি, স্কোয়ার ফাংশনটাকে। এই যে স্কোয়ার ফাংশন আমরা এখানে ডিফাইন করে রেখেছি, তো এই ফাংশনটাকে আমি এই কল ব্যাক হিসেবে পাস করছি। যখন এই ফাংশনটাকে কল ব্যাক হিসেবে পাস করছি তখন এখানে আমি ওই ফাংশনটাকে কল করছি, তার ভিতরে একটা আর্গুমেন্ট যাচ্ছে। এখানে দেখ, পাসিং আর্গুমেন্ট নাম্বার কাউন্ট হচ্ছে 1, এখানে স্কোয়ারেও কাউন্ট হচ্ছে 1, আর্গুমেন্ট কাউন্ট। বোঝা যাচ্ছে? তো হ্যাঁ। তখন এই হুম। কলব্যাক যখন কল হচ্ছে তখন তার মানে আমার স্কোয়ার ফাংশনটা কল হচ্ছে। স্কোয়ার ফাংশন কি রিটার্ন করছে, যেটা আসছে এন, এনটাকে স্কোয়ার পাঠাচ্ছে, মানে যখন এ পাঠাবে তখন এর স্কোয়ার করে পাঠাবে, যখন বি পাঠাবে বি স্কোয়ার করে পাঠাবে, তখন তাদের সাম করে রিটার্ন করে দিচ্ছে। এখানে কনসোল হলে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ। আর কারোর প্রশ্ন আছে? মিলন, তনুরিমা, বুঝতে পারলি? হ্যাঁ। আর ম্যাপ ফাংশন রয়েছে, অ্যারো ফাংশন, মানে ম্যাপ বলছি, তোর কি বলে ওটাকে, ফিল্টার ম্যাপ। এটাতে বেশি খাটবো না, জাস্ট চ্যাট জিপিটি থেকে কপি করে পেস্ট করে বোঝাবো। এটাই।
আমার কাছে একটা অ্যারে রয়েছে নাম্বারস, সেখানে স্টোর করা আছে। ওকে, এবার আমি ধরে নে এখানে কিছু নেই, আমি এখানে এই নাম্বার ডট ম্যাপ তার ভিতরে একটা আর্গুমেন্ট এরকম ভাবে পাঠাচ্ছি। দাঁড়া, ছেড়ে দে, এরকম বুঝতে পারবি না। ম্যাপের সিনট্যাক্সটা আগে জেনে নে। ম্যাপ লিখতে সিনট্যাক্সটা হচ্ছে ম্যাপ লিখতে হয়, এটা একটা ব্র্যাকেট লিখতে হয়, ম্যাপ, তারপরে এইটা। ম্যাপ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইনবিল্ড একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে আরো একটা কলব্যাক পাস করা যায়, সাপোর্ট করে। বোঝা গেল? এটা হচ্ছে এর সিনট্যাক্স। বুঝতে পারলে? ম্যাপ আমরা কিভাবে ইউজ করব? লেট একটা নাম্বার আছে আমার কাছে, অ্যারে আছে, ওকে। আমি চাইছি এই অ্যারেটার মধ্যে দিয়ে শুধুমাত্র ইভেন নাম্বার গুলো প্রিন্ট হোক, শো করুক। আমি চাইছি শুধুমাত্র অ্যারে যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে ইভেন নাম্বারগুলো প্রিন্ট হোক। কিভাবে করতাম? নর্মাল ফর লুপ লাগাতাম, লেট I equal to 0, I less than num dot length I plus plus। এবার কন্ডিশন লাগাতাম, if I, কি লিখতাম রে, length of I mod 2 equal to 0, then console.log কি num of I। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা নর্মাল ডাটা স্ট্রাকচারের একটা একদম ইজি বাচ্চাদের কাজ। তো এখানে দেখ সমস্ত ইভেন নাম্বার গুলো চলে এসছে, 2 4, ইভেন বলে তো, হ্যাঁ ইভেনই বলে, মানে জোড় নাম্বার চলে এসছে। ঠিক তেমন ভাবে অড নাম্বারও ক্লিয়ার বার করা যেতে পারে এরকম ভাবে, নট ইকুয়াল টু দিয়ে। তো সমস্ত অড নাম্বার চলে এসছে, 1 আর 3 রয়েছে শুধুমাত্র। এবার এটাকে একটা ইজি ওয়ে করা যেতে পারে। কিভাবে? এটা দেখ, এটা একটা ওয়ে রয়েছে, আরেকটা ইজি ওয়ে হচ্ছে এরকম ভাবে, নাম ডট ম্যাপ, একটা আর্গুমেন্ট, একটা আই এখানে দিলাম, ওকে, আই মড 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 কোথায় গেল, 2, দেখতে দেখতে করছি, প্রশ্ন করি পরে। ফাংশন আসছে, ওকে, আই যাচ্ছে। আচ্ছা দাঁড়া, তার আগে আমি এখানে আইটাকে প্রিন্ট করে দিই, দিয়ে এটাকে একটা জায়গায় স্টোর করি, লেট এক্স। সেটাকে আমি এবার কনসোল ডট লগ করি এক্স। এটা আপাতত কমেন্টই থাক, ওকে ওকে। নর্মাল যখন আমরা ফর লুপ লাগাতাম, ফর লুপ শুধু ট্রাভার্স করার জন্য কি করতাম, console dot log num of I করতাম,
তো যখন আমরা এই অ্যারের সমস্ত নাম্বারগুলোকে প্রিন্ট করতে চাই তখন আমরা কি করতাম, জিরো ইন্ডেক্স থেকে লেন্থের আগে পর্যন্ত মানে অ্যারেটা সাইজ পর্যন্ত ট্রাভার্স করে এরকমভাবে প্রিন্ট করতাম। এটা নিশ্চয় বোঝা গেছে, 1 থেকে 6 সমস্ত এসে গেছে। তো ঠিক তেমন যদি আমি ম্যাপ ইউজ করে হ্যাঁ করি হ্যাঁ তো এরকম ভাবে হয় যে এটা কমেন্ট আউট থাক দিয়ে যদি এবার যদি রান করি তো আমার কাছে কোথায় হলো, আচ্ছা এক্সটাকে করতে হবে, এটা প্রিন্ট হয়ে চলে এলো সমস্ত কিছু। এটাকে যদি আমি এখন কেটে এখানে রেখে দিই এক্স এর বদলে, এত ফাস্ট চলছে, ওকে সেম টু সেমই আসবে। কোড স্পেস ইউজ করলে বিভিন্ন রকম ডিফল্ট ওদের যে এক্সটেনশন গুলো থাকে অটোমেটিক এনেবল হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ম্যাপ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন কি করছে আরেকটা কলব্যাক নিচ্ছে, যে কলব্যাক একটা পয়েন্টার নিচ্ছে আই, সে আই কি করছে এখানে ইন্ডেক্স করছে, যত ইন্ডেক্স রয়েছে জিরো ইন্ডেক্স থেকে ইন্ডেক্স, যেখানে আমরা লেট ফর লুপের মধ্যে আই জিরো নিতাম, আর কত অবধি যাচ্ছে লেন্থ পর্যন্ত। ওকে, তো ঠিক তেমনই আই এখানে রয়েছে, এখন প্রত্যেকটা ট্রাভার্স করছে আর আমাকে রিটার্ন করে করে পাঠাচ্ছে এক্স এর ভ্যালুর মধ্যে, এক্স এর মধ্যে, এক্স ভেরিয়েবলের মধ্যে। বোঝা গেল? ফর ইচ লুপ পড়েছ কোনোদিন? ফর ইচ লুপ পড়েছিস হয়তো, ফর ইচ লুপ জানিস কিরকম হয়, সিনট্যাক্সটা ঠিক এরকম হয়, ফর লেট আই। বাট এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মানে এইটা যেমন আমাকে, যেটা আমি নর্মাল লজিকে লিখছি ওটাতে যেমন নাম্বারগুলো পরপর পরপর আমার প্রিন্ট করছে, এটাতে পুরো অ্যারে হিসাবে দিচ্ছে, অ্যারেটাকে প্রিন্ট করছে হ্যাঁ ম্যাপে। বলছি তো, ফর ইচ লুপ ঠিক এরকম ভাবে করতে হয়, এখানে জাস্ট আইটাকে প্রিন্ট করলেই হয়ে যায়। ওকে, তো নাম এখানে হয়তো খাটছে না, এখানে অন্যরকম ভাবে লিখতে হয়, তো ঠিক এরকম ভাবে লিখতে হয়। তো এরকম ভাবে যেটা লেখা হচ্ছে যে আই একদম এই এই অনটাকে অ্যাক্সেস করতে পারছে, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারছে, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হচ্ছে, ঠিক তেমনই এখানে এই আইটা এই এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারছে, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হচ্ছে, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হচ্ছে, এই এলিমেন্টটাকে, তো টোটাল এলিমেন্টটাকে অ্যাক্সেস করে ও কি করছে একটা অ্যারেতে কম্বাইন করে এখানে পাঠিয়ে দিচ্ছে। বোঝা যাচ্ছে? একটা হ্যাঁ অ্যারেতে কম্বাইন করে ও একটা স্টোর যে ভেরিয়েবলটাকে ইন্ডিকেট করছে সেই ভেরিয়েবলটাকে ও হ্যাঁ ওটাই পাঠিয়ে বলছি, মানে দিচ্ছে। এ অ্যারে রিটার্ন করছে, ও নাম্বার রিটার্ন করছে। তো এখানে ফর লুপ কি করছে, ইন্ডেক্সে গিয়ে যে ভ্যালুটা পাচ্ছে সেটা ডাইরেক্ট প্রিন্ট ওটা করে নর্মাল দিচ্ছে। প্রিন্ট করে দিচ্ছে, আর এ একটা পুরো আর অ্যারেটা ম্যাপ ফাংশন রিটার্ন কি করছে। করে, ম্যাপ ফাংশন শুধুমাত্র তোকে একটা বাইন্ড অফ নাম্বার কম্বাইন করে তোকে পাঠাবে, বা সমস্ত ভ্যালু যেও অ্যাক্সেস করতে পারছে সেই ভ্যালুগুলোকে বাইন্ড করে রিটার্ন করবে। বোঝা গেছে? তো এখানে যদি আমি এবার লজিক লিখি ইভেনের, তো কি হচ্ছে দেখি, হবে কি আদৌ? এটাই তো মনে হয়। ওকে, আই থিঙ্ক এরকম নয়। ওই, দেখতে হবে কি ছিল এখানে। অত কি চ্যাট জিপিটি রয়েছে, চ্যাট জিপিটি থেকেই শিখতে হবে। ফাইন,
আচ্ছা আমার ভুলভালই লেখা হয়েছে, আমি ঠিকঠাকই লিখেছিলাম এখানে। হ্যাঁ ঠিক আছে, এখানে কোথায় গেল? আচ্ছা ফিল্টার করলে হবে না, ম্যাপ দিয়ে করতে হবে। উল্টো পাল্টা বলে ফেলেছি আমি। যাই হোক, ওটাকে করতে গেলে আমাকে ফিল্টার ইউজ করতে হবে, আমি ভুলভাল এক্সাম্পল দিয়ে ফেলেছি। এবার এটা ইউজ করতে গেলে আমাকে এবার ফিল্টার ইউজ করতে হবে, বুঝলি তো? এবার ব্যাপারটা হচ্ছে এক্সাম্পল কোথায় ইউজ করবো, যখন কোনো একটা লিস্ট নাম্বার দিয়েছে, তো এই লিস্টের মধ্যে একটা পার্টিকুলার বা কোনো পার্টিকুলার ভ্যালুকে যদি আমি ফাইন্ড করতে চাই, তখন আমরা ফিল্টার ইউজ করব। আর যখন এই পার্টিকুলার নাম্বারটাকে আমি যদি বা পার্টিকুলার অ্যারের মধ্যে এলিমেন্টগুলোকে যদি আমি আপডেট বা কোনো অপারেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যাপ ইউজ করব। দুটো জায়গায় দুটো ফাংশন দুই রকম ভাবে ইউজ হয়। কেমন ভাবে? অ্যারের মধ্যে যদি কোনো অ্যারের মধ্যে সমস্ত ইন্ডেক্স বা কোনো পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুকে যদি আমি আপডেট করতে চাই, তখন ম্যাপ ইউজ করব। বা অ্যারের মধ্যে কোনো পার্টিকুলার জিনিসকে যদি আমি খুঁজতে যাই, তখন তাহলে ফিল্টার করব। ফিল্টার যেমন করে না, ফিল্টারিং, ঠিক তেমনই ওখান থেকে নামটা এসছে ফিল্টার। এখন ধরেন আমি এই যে নাম্বারটা রয়েছে আমার কাছে, এই নাম্বারগুলোকে আমি সবাইকে আমি স্কোয়ার করতে বা দ্বিগুণ করে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাকে এরকম ভাবে লিখতে হবে i ইন্টু 2, জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে। দেখ 2 করে গুণ করে চলে এসছে। এবার এটা বুঝতে পেরেছিস কি পারিসনি বল? ম্যাপের এইটা, ওটা আমি ভুলিয়ে গেছিলাম তোর ম্যাপ আর ফিল্টারের মধ্যে, সেই জন্য ওরকম বলতে চলেছিলাম। আরেকবার রিপিট করে দে না। ম্যাপের সিনট্যাক্সটা এরকম হয়, ম্যাপ। এবার ম্যাপ ফাংশন ইনবিল্ট আছে, মানে জাভাস্ক্রিপ্টে যেমন জাভাস্ক্রিপ্টে কয়েকটা ফাংশন রয়েছে যেগুলো ইনবিল্ট থাকে, আগে থেকেই ওইগুলো ডিক্লেয়ার করা থাকে। এবার ম্যাপের সিনট্যাক্স হচ্ছে ম্যাপ লিখে এখানে একটা ফাংশন আর্গুমেন্ট হিসেবে পাস হয়, যেটাকে আমরা কলব্যাক নামে জেনেছি। ওকে, ম্যাপ কি করে, কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল বা কোনো পার্টিকুলার অ্যারে বল বা কোনো পার্টিকুলার অবজেক্ট বল, সেই অবজেক্টের এলিমেন্টগুলো বা কি পয়েন্টগুলো বা মেম্বারসগুলোকে যদি আমি আপডেট করতে চাই বা অ্যাক্সেস করতে চাই বা অন্য কিছু অপারেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যাপ ইউজ করব। যেমন আমাদের কাছে একটা অ্যারে রয়েছে, 1 থেকে 1 2 3 4 6 রয়েছে। এর ভিতরে আমি যদি প্রত্যেকটা এলিমেন্টটাকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এরকম ভাবে লিখব। এরকম ভাবে লিখলে কি করবে, ম্যাপ এই আই ইন্ডেক্সটা একে অ্যাক্সেস করবে। এই আই যে ভেরিয়েবলটা আমি নিয়েছি কলব্যাকের মধ্যে, কলব্যাক কি করে একে অ্যাক্সেস করলো, একে অ্যাক্সেস করলো, একে অ্যাক্সেস করলো, একে অ্যাক্সেস করলো, একে অ্যাক্সেস করলো। তার ফলে একটা অ্যারে ক্রিয়েট করে একটা এক্স এর মধ্যে স্টোর করে দিল। এটা হচ্ছে ম্যাপের কাজ, প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করে একটা অ্যারেতে কনভার্ট করে আমাকে রিটার্ন করে দেয়। ওকে, তো ম্যাপ ফাংশন এরকম ভাবে লিখতে হয়, যে ভেরিয়েবলের মধ্যে আমি অপারেশন করতে চাই, তো সেই ভেরিয়েবলের নাম লিখতে হবে, ডট অপারেশন ইউজ করে, ডট অপারেটর ইউজ করে অ্যাক্সেস করে এরকম ভাবে আমাকে যে অপারেশন করতে হয় কলব্যাকের মধ্যে, সেই অপারেশন আমাকে ডেফিনেশনটা লিখে দিতে হবে। বোঝা গেল? এখন আমাকে এই ম্যাপ ফাংশন একটা অ্যারে রিটার্ন করবে, যে অ্যারেটা আমি এক্স এর ভিতরে স্টোর করে রেখেছি। এটার আউটপুট আমরা দেখেছিলাম, এই প্রত্যেকটা এই নাম অ্যারেটা ডুপ্লিকেট অ্যারে বানিয়ে আমাকে এক্স এর ভিতরে স্টোর করে রেখে দিয়েছে ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশন শুধুমাত্র ট্রাভার্স করতে পারে না বা কপি বানাতে পারে না, আরো এক্সট্রা কাজও করতে পারে, অপারেশন করতে পারে। যদি চাই আমি এর সাথে 3 গুণ করতে, মানে এই অ্যারেটা কপি করবে বাট তার প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 গুণ করে
তবে কপি করে আমাকে রিটার্ন করবে। সেক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখবো, কি বলছিস? না, আমি এখানে নোড ইউজ করিনি। নোড তো আমি এতগুলো লেখা 3 বার তো কবার লিখলাম বলতে, এখানে নোডে 4 রয়েছে। আপার অ্যারোটা ক্লিক করলে চলে আসবে। ও ঠিক আছে, আমার এইটাই বেশ ভালো লাগে। সি এ যখন করতাম এরকম ভাবে করতাম। ডিলিট হচ্ছে না তো, দেখ ডিলিট হচ্ছে কি, সেমই হচ্ছে। তো এটা ছিল মানে ম্যাপ ফাংশন। প্রধানত ম্যাপ ফাংশনের কাজ কি, কপি বানানো। কপির সাথে তুই আরো এক্সট্রা কাজও তুই ওকে করাতে পারিস ওকে দিয়ে। এইটুকু বুঝতে পারলি ম্যাপ। হ্যাঁ, ফিল্টারের কাজ কি, ফিল্টারিং করা। ধরে না আমি এখান থেকে ইভেন অড বার করতে চাইছি, তো ম্যাপ চলে গেল, এখানে কাজ শেষ। এবার ফিল্টারে এলাম, ফিল্টার নাম রয়েছে, আমি চাইছি ফিল্টার করতে। ফিল্টারে নাম ডট চলে যাবে, নাম ডট ফিল্টার। ফিল্টার সেম টু সেম কলব্যাক ফাংশন পাস হয়। এখানে একটা এলিমেন্ট পাস করলাম, এলিমেন্টটাকে আমি কিভাবে করেছিল, এখানে এলিমেন্ট ইন্ডেক্স অ্যারে। ঠিক আছে, I mod 2 equal to 0। এমটি এসছে। নাম ডট ফিল্টার একটা ভেরিয়েবল আমি নিলাম, কলব্যাক ফাংশন। যে ফাংশনটা কি করছে, প্রত্যেকটার সাথে 2 দিয়ে ভাগ করে দেখছে তার ভাগশেষ 0 হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলে সে আমাকে একটা অ্যারে বানিয়ে পাঠিয়ে দিচ্ছে সেই সমস্ত এলিমেন্টকে নিয়ে। আউটপুট আসছে 2 4। ব্যাপারটা এরকম হয়, এই যে নাম, এইটা শুধুমাত্র ট্রু চেক করে, ট্রু অ্যান্ড ফলস। এর আউটপুট সবসময় ট্রু অ্যান্ড ফলস হয়, ট্রু অ্যান্ড ফলস। যখন আমি এখানে আসছি, এখানে এসে যখন চেক করছি 2 দিয়ে ভাগ যাচ্ছে কি, তখন সেটা ট্রু দেখছে। যদি ট্রু হয় তাহলে তাহলে একটা অ্যারেতে পুশ করে দিচ্ছে। যদি ট্রু হয় দেখছে যে এটা কি ট্রু, যদি ট্রু হয় তাহলে পুশ করছে 1, আর যদি ফলস হয় তাহলে কিছু পুশ করছে না। ব্যাপারটা এরকম হয়। ফিল্টার ফাংশন শুধুমাত্র রিটার্ন করে ট্রু অ্যান্ড ফলস। ট্রু অন ফলস এর বেসে আমাকে সমস্ত এলিমেন্টগুলো কালেক্ট করে। যদি এটা ট্রু হয় তাহলে পুশ করবে, যদি ফলস হয় তাহলে পুশ করবে না। এরকম ব্যাপারটা হয়, বুঝতে পারলি না? বুঝতে পারলি না?
বুঝতে পারলি না? পেরেছি। আরো ভালো করে বোঝাচ্ছি, দেখ এটা একটা অ্যারে রয়েছে, অ্যারের মধ্যে 3টে অবজেক্ট রয়েছে, ওকে? তার এজ রয়েছে, নাম আর এজ রয়েছে। এটা অ্যারে, অ্যারের মধ্যে 3টে অবজেক্ট। আমি চাইছি যাদের যাদের এজ হচ্ছে 30-এর থেকে কম আছে তাদের শুধুমাত্র প্রিন্ট করতে একটা অ্যারের মধ্যে। তো আমি একটা ভেরিয়েবল বানিয়েছি, তার মধ্যে ইউজার ডট ফিল্টার কল করেছি। ইউজার প্রত্যেকটা অ্যারেতে যাচ্ছে, আর ডট কি, এই যে এই অ্যারেটার মধ্যে যদি আমি নামটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হয়, সে তো সবাই জানিস। যদি আমি নাম অ্যাক্সেস করতে চাই তাহলে কি করে করতে হয়, ইউজার ডট নেম, এরকম ভাবে। তো ইমাজিন কর ইউজারটা হচ্ছে এই ইউজার্স, সেটার ডট এস দিয়েছে, তার মানে এই এসটা অ্যাক্সেস করতে পারছে। তো সে অ্যাক্সেস করে দেখছে এটা কি 30-এর থেকে বেশি না কম। তো 30-এর থেকে যদি বেশি হয় তাহলে সে এই ওল্ডার ইউজার ভেরিয়েবলের মধ্যে স্টোর করছে, পুশ করছে। যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে পুশ করবে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে পুশ করবে না। এটা যদি ট্রু রিটার্ন করে তাহলে পুশ করবে, না হলে পুশ করবে না। ঠিক এরকম ভাবে পুশ করে আমাকে একটা অ্যারে অফ অবজেক্ট বানিয়ে দিয়েছে। তারপর যখন আমি রান করবো আউটপুটটা ঠিক এরকম আসবে। বোঝা গেল ফিল্টার ব্যাপারটা? বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যে ইউজারটা ইউজ হয়েছে, এই যে ইউজার মানে এসটা নয়, এটা আলাদা করে কলব্যাক ফাংশন, তাই তো একটা? কলব্যাক ফাংশনে আর্গুমেন্ট আমরা এরকম ভাবে ইউজ করতে পারি, যে এরকম ভাবে, আবার এরকম ভাবে ইউজ করলে আমরা ওই যে ইস ফাংশন, ফর লুপ বলেছিলাম না, ইস লুপ, ফর ইস লুপ, তো এরকম ভাবে যখন আমরা ডাইরেক্ট করব তখন ডাইরেক্ট এর ইন্ডেক্সের মধ্যে পৌঁছে যাব। তো সেটার জন্য এটা করেছি, এখানে কোনো ব্র্যাকেট লাগাইনি। দেখ ম্যাপ ফাংশন, দেখ ব্র্যাকেট ছিল মানে অ্যারো ফাংশন ছিল, এটা হচ্ছে অ্যারো ফাংশনই, কিন্তু অ্যারো ফাংশন থেকে আরো এক কদম এগিয়ে। যদি আমি এরকম অ্যারো ফাংশন লিখি তাহলে এর ভেতরের অংশটা আমি অ্যাক্সেস করতে পারবো না। আউটপুটটা দেখবি, দেখ কি আসছে, এমটি আসবে। যখন আমি এরকম ভাবে লিখবো তখন আমরা ডাইরেক্ট ইউজারের মধ্যে এন্ট্রি পেয়ে যাব। ইউজারের মধ্যে এন্ট্রি পেয়ে গেলে আমাকে একটা, এই যা কন্ডিশন এখানে দিয়ে রেখেছি সেই কন্ডিশনের বেসে আমাকে একটা অ্যারে তৈরি করে দেবে। বুঝতে পারলে? বুঝতে পেরেছিস? আমি বলছি যে হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বলছি যে কনস্ট ইউজার্স বলে, এটা তো এই পুরো এটার নাম, তাই তো ইউজার্সটা, আর এখানে যে ইউজারটা ইউজ হচ্ছে, এই দুটো জিনিস তো আলাদা, তাই তো? এই ইউজার্স আর এই ইউজার্স এর কথা বলছিস? হুম 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 চেঞ্জ কর না, তুই আই করে দে কি এক্স করে দে। সেটাই বলছি, মানে এটা, হ্যাঁ আমি এটাই বলছি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার ধরে নে তুই এখানে ইকুয়াল টু দিয়ে দিলি, তো সেই বেসে তোর আউটপুটটাও আসবে, মানে শুধুমাত্র 30 বয়স যার আছে সেটাও চলে আসবে। 35 এসছে, 30 এসছে। বোঝা গেল? হুম। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, আর কি আছে, এখনো অনেক আছে। অ্যাসিঙ্ক ফাংশন রয়েছে, সিঙ্ক্রোনাস ফাংশন রয়েছে, সিঙ্ক্রোনাস ফাংশন, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। সিঙ্ক্রোনাস ফাংশন মানে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, এই সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন কে কি জানিস বলতো দেখি, তারপরে শুরু করব, গভীর থেকে না মধ্যেখান থেকে। তাদের বল বল বল। হ্যালো, কেউ আছিস না নেই? আছিস তো?
কি রে? হ্যাঁ, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন আর সিঙ্ক্রোনাস ফাংশন কি বল, কেউ সবাই বল। সিঙ্ক্রোনাস ফাংশন, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, জাভাস্ক্রিপ্ট বল। আচ্ছা থ্রেড জানিস তো? থ্রেড পড়েছিস তো তোরা, বলে জাভাস্ক্রিপ্ট কোন থ্রেডে কাজ করে? অ্যাসিনক্রোনাসটা বেসিক্যালি তোর যদি তুই টাইম আউট লাগাস আর কি, তাহলে ওটা তো মানে তুই ধর একটা কোনো মানে কনসোল লগ দিয়ে কিছু একটা লিখে দিয়েছিস প্রিন্ট করার জন্য, তো সেটা আগে এক্সিকিউট হয়ে যাবে। তুই যেহেতু আগে একটা টাইম লাগিয়েছিস, ধর 1000 মিলি সেকেন্ড কি 2000 মিলি সেকেন্ড, তো ওটা তারপরে 2 সেকেন্ড বাদে এক্সিকিউট হলো কি 1 সেকেন্ড বাদে এক্সিকিউট হলো, এটা অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা নর্মাল এক্সিকিউট হয় যেমন আমরা করি আর কি সব ফাংশনসে। আর বাকি মিলন, মিলনের তো 20 বার জাভাস্ক্রিপ্ট রিভিশন দেওয়া হয়ে গেছে, বল দেখি। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করার পর ফাংশনটা ইয়া হবে, এক্সিকিউট হবে। অ্যাসিনক্রোনাস ক্ষেত্রে নর্মাল যেমন এক্সিকিউট হয় সেরকম হবে। থ্রেড সম্পর্কে জানিস তো? শ্রাবণীদি জানো? না না, কে বলে দে থ্রেডটা কি জিনিস তাহলে, অরিত্রা বলে দে। অঙ্কন বল। আমি বোঝাতে পারবো না ওভাবে, তো অন্য কেউ বুঝিয়ে দেবে। ওই তো অঙ্কন বলছে। হ্যাঁ, থ্রেডসটা কি জিনিস? কম্পিউটার সায়েন্সের থ্রেডস পড়েছিলি তো? থ্রেড থ্রেডস আ লাইটওয়েট প্রসেস, এই ডেফিনেশনটা লিখে এসেছি। আরে বেসিক্যালি কি হচ্ছে, একটা অনেকগুলো টাস্ক আছে, মানে ধরে রাখ একটা সুতোর মধ্যে অনেকগুলো টাস্ক আছে, ঠিক আছে? এবার সেগুলো একটার পর একটা এক্সিকিউট হচ্ছে। যদি আমরা একটা ধর ফাংশন লিখলাম, ঠিক আছে? এবারে সেখানে তোর কিছু কিছু কাজ আছে, এবার তাকে কাউকে ইনপুট দিতে হবে, কি সে ইনপুটটা নিয়ে একটা অন্য কাজ করবে, আরেকজন আরেকটা কাজ করবে। এবার দেখ বারবার একটা করে প্রসেস ক্রিয়েট করে সেই ব্যাপারটাতে প্রসেসের তো মেন সমস্যা হলো কি থ্রেড কেন ক্রিয়েট করা হয় একটা আলাদা। আর কি বলবো বল, থ্রেড কেন ক্রিয়েট করা হয় না থ্রেডের কাজ কোনটা বলবো? থ্রেডের কাজ আর কি সেটা? দেখ থ্রেড বেসিক্যালি একটা প্রসেস, এবার প্রসেসের মধ্যে তুই একটা আলাদা প্রসেস ক্রিয়েট করলে সেটার আলাদা একটা, ওটা থিওরি চলে যাচ্ছে, কিন্তু আমি ওয়েস এর কনসেপ্ট বলবো তাহলে। না তাহলে মানে বেসিক্যালি দেখ একটা থ্রেড তুই তুই ক্রিয়েট করলি, মানে বারবার একটা করে প্রসেস ক্রিয়েট করতে গেলে তোর কি হয়, মেমোরি লাগে আলাদা, তোর পুরো পুরো একটা মানে মেমোরি সব আলাদা লাগবে। কিন্তু থ্রেড কি করে, শেয়ার্ড মেমোরি ইউজ করে, তো যার জন্য তোর এক্সট্রা মেমোরি লাগবে আর একটা প্রসেস ক্রিয়েট করার জন্য সেটা কমে যায়। আর তুই যেমন প্রসেসকে দিয়ে তুই কাজ করাতে পারবি, সেটা থ্রেডকে দিয়েও কাজ করাতে পারবি, শুধু থ্রেডের বেসিক ঠিক আছে বুঝতে পেরেছি, এটা শেয়ার্ড হয় বেসিক্যালি। বুঝতে পেরেছি। থ্রেড হচ্ছে এমন একটা প্রসেস, ধরে নে আমার কাছে একটা কাজ রয়েছে, মানে কাজ বলতে প্রসেসের ছোট ছোট ভাগ বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, ধরে নে আমি বিভিন্ন হচ্ছে থ্রেডকে আমরা বিভিন্ন কাজ দিতে পারি, মানে আমরা ঠিক আছে কফি তৈরি করতে গেলে কি কি লাগে? ওয়াটার, মিল্ক আর কফি পাউডার লাগে তো, আর অনেক কিছু লাগে, আগুনও লাগে, ফায়ার দিলাম, ওকে, সুগারও লাগে, আরো এক্সট্রা কিছু জিনিস লাগে, ওকে। তো ব্যাপারটা হচ্ছে তনুরিমা কফি তৈরি করবে, ওকে। উল্টো পাল্টা আঁকছি, কিছু মাইন্ড করিস না, আমি আঁকতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে তনুরিমা কফি তৈরি করবে, তো এমন সময় এখানে সুগারটা নেই, শেষ হয়ে গেছে, ওকে। তো সে জল গরম করতে বসিয়ে দিয়েছে, জল গরম চলছে,
ও এবার গেছে দোকানে গেছে সুগার আনতে, চিনি আনতে গেছে দোকানে। তো নর্মাল যদি চিনি থাকতো তার ধর কফি তৈরি করতে লাগতো 15 মিনিট, বলে এক সাপোজ 15 মিনিট লাগতো। সে এখন এখান থেকে দোকানে গেছে ওর বাড়ি থেকে, চিনি দোকানে প্রচুর ভিড় ছিল, সেই ভিড় পার করে দোকান থেকে চিনিটা এনেছে, এনে এবার কফি যখন তৈরি করছে দেখছে 15 মিনিট থেকে বেশি লেগে গেছে, সেখানে পুরো 30 মিনিট কি 1 ঘন্টাও লেগে গেছে, 1 ঘন্টাও লেগে গেছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে একজন এসছে, ওর রুমমেট এসছে, রুমমেটকে বললো যে তুই যা চিনিটা নিয়ে আয়, আমি এখানে কফির জল গরম করতে বসিয়ে দিলাম। ও গেল চিনিটা আনলো, এনে এবার ওকে দিল, চিনিটা এনে দিল, তখন তারপর সে চা ওই কপি করতে শুরু করে দিল, কপি করে দেখলো তার কাছে মাত্র 18 মিনিট টাইম লাগলো। তো ব্যাপারটা এরকম, কোনো কাজটাকে ভেঙে ভেঙে, একটা পার্টিকুলার টাস্কটাকে ভেঙে ভেঙে করাটা হচ্ছে থ্রেডের একটা প্রসেস। এই যে ব্যক্তিটা যে এই তনুরিমা একে যে কাজটা দিল, এটাকে হচ্ছে থ্রেড, এ হচ্ছে থ্রেড, এ ঠিক ওই কাজটা করে দেবে একটা পার্টিকুলার টাইমের মধ্যে। ঠিক তেমন যদি পাউডার যদি না থাকতো, বা কফি পাউডার যদি না থাকতো, বা গ্যাস যদি না থাকতো, ও আরেকজনকে বলতো যে গ্যাসটা এনে দে, সে আবার গ্যাস আনতে যেত। তো এর জন্য এই কাজটা রয়েছে, এর জন্য এই কাজটা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে থ্রেড, একটা পার্টিকুলার টাস্কটাকে ভেঙে ভেঙে কাউকে দিয়ে করানো হচ্ছে ওই থ্রেডকে দিয়ে করানো। আমি কি ঠিকঠাক বলছি তো? আমি কিন্তু ওয়েস পড়িনি এখনো পর্যন্ত, এক্সাম দিলি কি করে? ওটা হয়ে গেছে ওই রকম ভাবে, বুঝলো না। না, বেসিক্যালি তুই এরকম বলতে পারিস আমি একটা জল গরম করতে দিয়ে চিনি আনতে চলে গেলাম, চিনি নিয়ে এসে ঢেলে দিলাম, বাস হয়ে গেল। ততক্ষণ একটা থ্রেডকে বললাম তুই জল গরম কর, একটা থ্রেডকে পাঠিয়ে দিলাম চিনি আনতে, সে চিনি আনলো, ততক্ষণ জল গরম হয়ে গেল, কফিও ঢেলে দিলাম, ঢেলে দিলাম, বাস হয়ে গেল। এবার তুই যদি নিজে থেকে যেতে চাস তাহলে তো সিঙ্ক্রোনাইজ হয়ে গেল, মানে পরপর তুই কাজ করে যাচ্ছিস। আর যখন তুই কাউকে দিয়ে করাচ্ছিস, যখন তুই বললি একজনকে যা তুই কফি পাউডার আন, আমি জল গরম করছি, আরেকজনকে বলে চিনি আন, আমি এখানে জল গরম করে রাখছি। এবার সে তার টাইম মতো চিনি আনলো, কফি পাউডার আনলো, এটাকে হচ্ছে তাহলে তুই তুই কিন্তু তার জন্য ওয়েট করছিস না, তুই জল গরম করে বাকি কাজগুলো করছিস, আর ওরাও তোর জন্য ওয়েট করছে না, বা অন্য কারোর জন্য ওয়েট করছে না, সে তার কাজগুলো করছে। তো এটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ। ঠিকঠাক বলছি তো? অ্যাসিঙ্ক্রোনাসটা বেসিক্যালি ওয়েট করে না, মানে হ্যাঁ, তুই তো ওয়েট করছিস তো না তো। চিনি আনার ওয়েট আমি করব না, আমি হ্যাঁ, আমার তুই তো ওয়েট করছিস না, তুই তোর বাকি যেসব কাজ রয়েছে সব করছিস, আর ও কারোর জন্য ওয়েট করছে না, ওর যে কাজটা রয়েছে সে করে, সে কাজটা ও করতে গেছে, হয়ে গেলেও ঠিক ফেরত চলে আসবে একটা নির্দিষ্ট টাইমে। যতক্ষণ আমি আমার এটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। কি জানে কে বুঝেছে, এত গিজি ভিজি করে লিখে দিয়েছি। এবার কেন আমি যদি ডট অপারেটর, ডট দেন অপারেটর দিয়ে ইউজ করি, অ্যাক্সেস করি, এটা একটা ফাংশন, আমি ডট দেন দিয়ে ইউজ করি, তো সেটা করা যায় না? এটাই হচ্ছে ব্যাপার, কোনো এরর আসবে না। ব্যাপারটা হচ্ছে ওটা বলতে গেলে আরো 2-3 লাগবে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেড, জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেড। সিঙ্গেল থ্রেড মানে একটা টাস্ক, অনেকগুলো টাস্ক রয়েছে ওর কাছে, এই টাস্কটা হয়ে গেলে এই টাস্কটা করবে, এই টাস্কটা হয়ে গেলে এই টাস্কটা করবে, এটা হয়ে গেলে পরপর যা যা রয়েছে সব করতে থাকবে। এই টাস্কটা হচ্ছে ও
এই টাস্কটা করছে, এটার জন্য এ এখানে থেমে থাকতে পারে না। এইটা হয়ে গেলে তবে এই টাস্কটা করতে পারবে। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেড, এইটা হয়ে গেলে এই টাস্কটা করতে পারবে, এই টাস্কটা করতে পারবে, একদম ডাইরেক্ট এখানে আসতে পারবে না। এইটা হয়ে গেলে তবে এখানে আসবে, তারপরে এটা, তারপরে এইটা। বোঝা গেল? ঠিক তেমনই আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে কোথায় গেল console.log hello1, ওকে। এবার যদি আমি এটাকে রান করি, দেখবে পরপর এক্সিকিউট হবে। দেখতে পাচ্ছিস পরপর এক্সিকিউট হয়েছে, এক থেকে শুরু করে সব পরপর হয়েছে, কেউ আগে পরে হয়নি। তার মানে বোঝা যাচ্ছে এইটা হয়ে যাওয়ার পর এইটা আসবে, এইটা হয়ে গেলে এইটা আসবে, পরপর যখন এক্সিকিউট হচ্ছে বোঝা যাচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেড কাজ করছে। ওকে, তো এই জিনিসটাকে বলে সিঙ্ক্রোনাইজ কাজ। তো এটাকে বলে সিঙ্ক্রোনাইজ ফাংশন বা সিঙ্ক্রোনাইজ। কোনো কিছু পরপর করছে সিঙ্ক্রোনাইজলি, তো এটাকে বলে সিঙ্ক্রোনাইজ। আর কি রয়েছে ওটা, সিঙ্ক্রোনাইজ আর কি অ্যাসিঙ্ক্রোনাইজ। হ্যাঁ, সিঙ্ক্রোনাইজ আর অ্যাসিঙ্ক্রোনাইজ। অ্যাসিঙ্ক্রোনাইজ হচ্ছে এখানে একটা পার্টিকুলার টাস্ক করছি আমি, হঠাৎ আমি এই টাস্কটা করতে এলাম যখন, কিন্তু এই টাস্কটা অনেকক্ষণ টাইম লাগাচ্ছে, প্রায় 5 ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি 5 ঘন্টা ওয়েট করতে পারবো না, আমি ডাইরেক্ট এই টাস্কটা করতে চাই। তো সে এই টাস্কটা যখন করবে, সেই প্রসেসটা হয়ে গেল অ্যাসিঙ্ক্রোনাইজ। ওকে, এই টাস্কটা করার পর সে আর 5 ঘন্টা ওয়েট করবে না, পরপরও তার এক্সিকিউট করতে শুরু হয়ে গেল। ওদিকে 5 ঘন্টার পর এই টাস্কটা যখন চলে আসবে, তখন তারপর এটা এক্সিকিউট হয়ে যাবে, সেটাকে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? let I equal to 0, I less than equal to I plus plus। মেশিন আমার গেছে এবার মনে হচ্ছে, আরো কমিয়ে দিই। এটা ঠিক আছে। এবার কি আউটপুট আসতে পারে? আচ্ছা ঠিক আছে, console.log loop in the loop। এবার কি আসতে পারে? ঠিক আছে, এখানে প্রিন্ট করলে হবে না, হটাও। সেভ করা হয়নি না, নাকি এটা রয়েছে? আচ্ছা আচ্ছা, এখানে এটা দিতে হতো। এবার ঠিক আছে, এবার কি আসতে পারে? এখানে স্টক হয়ে যাবে এসে। হয়েছে কি? হয়নি তো। তার মানে এটা টাইম অনেকটা দিতে হবে আমাকে। এবার তাহলে এটা কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, এবার ঠিক আছে। এতগুলো টাইম ওকে ওয়েট করতে হচ্ছে, এটা সমান কত মিলি সেকেন্ডে বা কত সেকেন্ড? 200 সমান হচ্ছে 2 মিলি সেকেন্ড না 2 সেকেন্ড। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এখানে এসে স্টক হয়ে গেছে ওর নির্দিষ্ট টাইমের জন্য। এবার এটা যখন এই এতটা সংখ্যা এক্সিকিউট হয়ে যাওয়ার পর যখন
এই লুপ থেকে বেরিয়ে আসবে তখন এইগুলো এক্সিকিউট হবে। বোঝা গেল? সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। হ্যাঁ সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। ওকে ওকে, ধরেন এটা একটা ফাংশন লিখলাম, ফাংশন ফান, সেটার ভিতরে এইগুলো রয়েছে। এই ফাংশনটা আমি কল করলাম, তো এটা কল হবে। কল করার পরে এইগুলো এক্সিকিউট হয়ে এখানে থেমে যাবে। এবার যদি আমি এখানে ওই ফাংশনটা কল করি ফান, তাহলে সেম তিনটে এক্সিকিউট হয়ে এখানে থেমে গেছে। এবার এটা তো সিঙ্গেল থ্রেডের জন্য এখানে থেমে গেছে, আমি যদি এটাকে সিঙ্ক্রোনাইজ করতে চেয়েছি বলে এখানে থেমে গেছে। আমি যদি অ্যাসিঙ্ক্রোনাইজ মানে রান করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কে বলতে পারবি সলিউশনটা? আমি চাইছি এখানে ওয়েট যতক্ষণ রয়েছে ওয়েট করুক, ও নিজের কাজ করুক, কিন্তু আমি যেন এখানে এই ফাংশনটা এক্সিকিউট করতে পারি, এটা যেন আমি এক্সিকিউট করতে পারি। বল দেখি। বল দেখি, কেউ কিছু বলতে পারবি? অঙ্কন, সেট টাইম আউট করতে পারিস। হ্যাঁ আরেকবার বল। এইটা, সেট টাইম আউট করতে পারিস। এটা তো এমনি রান হয়ে যাবে, দেখ এটা তো এমনি রান হয়ে যাবে, তো করে দিলাম। যতক্ষণ না এই ফাংশনটাকে আমি কল করছি। মেন ফাংশন মেন লিখলাম, এই ফাংশনের মধ্যে আমি এবার এইগুলোকে কল করব। আর এটাকে হটালাম। এবার দেখতে বেশ ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। হুম, এক্সিকিউট হয়নি, এটাই ভুলে যাই। ওকে, এবার যখন আমি এটাকে কল করব, ডট দেন দিয়েও হবে না। তুই বলতে চাইছিস আমি এটাকে এবার অ্যাওয়েল লাগাবো এরকম ভাবে? AWAIT আর সিঙ্ক, কি হলো রে? কিরে বল বল, কি করা যেতে পারে? অ্যাসিংটা ফাংশনের আগে হবে না?
এইখানে না, ফাংশন লেখার আগে ASYNC। এবার কি হতে পারে? না, তাও হবে না। অ্যাসিঙ্ক অন্যভাবে করতে হবে, অন্যভাবে। সেট টাইম আউট ফাংশনটা তো হচ্ছে ওটা পুরোপুরি অ্যাসিঙ্ক ফাংশন। সেট টাইম আউট ফাংশন, সেট টাইম আউট যেটা হচ্ছে কিভাবে লেখে বলতো, আমি জানি না। অ্যারো ফাংশন নর্মাল আর্গুমেন্ট দিস না, দিয়ে অ্যারো দিয়ে ওর মধ্যে কনসোল ডট লগ করে তুই যা করতে চাস দিয়ে এরকম হ্যাঁ এরকম। লগ হ্যালো, এবার এখানে আমাকে টাইমটা দিয়ে দিতে হবে 2 সেকেন্ড। আরেকটা 0 দে, তবে 2 সেকেন্ড হবে। তারপরে যদি আমি এখানে লিখি যে console.log হাই, এটা যদি এর উপরে লিখি তাহলে এটা এক্সিকিউট হবে, এটাই এক্সিকিউট হবে, কিন্তু এটা 2 সেকেন্ড আফটার, মানে 2 সেকেন্ড পরে এক্সিকিউট হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশন, এটা বাই ডিফল্ট অ্যাসিঙ্ক থাকে। কিন্তু নিজের অ্যাসিঙ্ক ফাংশন বানাতে গেলে কি করে করতে হবে সেটা আমি বলতে চাইছিলাম ফার্স্টে। নিজের একটা অ্যাসিঙ্ক ফাংশন বানাতে হবে। কিভাবে? মাই ওন অ্যাসিঙ্ক ফাংশন কি করে বানাবি, বা মাই তোর নিজের একটা সেট টাইম আউট ফাংশন কি করে বানাবি, নিজের সেট টাইম আউট ফাংশন। দেখ নিজের অ্যাসিংটা ওই ইয়ে দিয়ে হয়, যেটা তোর অ্যাসিং আর অ্যাভয়েড দিয়ে। কি করে? অ্যাসিং ফাংশনের আগে লিখতে হয়। প্রমিস সম্পর্কে কেউ কিছু জানিস? প্রমিসেস ভুলে গেছি। অঙ্কন অঙ্কন প্রমিসেস জানেই না, তো সেই জন্য বলছিল ডট ডেন দিয়ে তোর এ হবে, তাই তো অঙ্কন? মিলন প্রমিসেস একটা রিজেক্ট আর একটা রিজলভ, দুটো আর্গুমেন্ট পাস করে আর দন দেন আর ক্যাচের মধ্যে লেখা হয়। মানে কোড জিজ্ঞাসা করি না, আমি অ্যাপ্রোচ জিজ্ঞাসা করেছি, আইডিয়া 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 নো আইডিয়া। আইডিয়া নেই। তাহলে আর কি হলো, নিজে বানাবি একটা, দেখি বানিয়ে দেখাবি সবাই, ওটা অ্যাসাইনমেন্ট রইলো। আর একটা হচ্ছে, আচ্ছা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, ঠিক তেমনই ব্যাপারটা ফিরে আসি, যে আমাকে এখানে ওয়েট করতে হচ্ছে, এই যে এখানে এক্সিকিউট হয়ে গেছে হাই, দুটো হাই, তারপরে 2 সেকেন্ড পরে হ্যালোটা প্রিন্ট হয়েছে। ঠিক তেমনই আমি যদি ব্যাকএন্ডে কাজ করি, তো কিছু কিছু এপিআই রয়েছে, যে এপিআই আমি যদি কল করে সেই এপিআই থেকে যদি ডাটা ফেস করতে চাই, তো সেক্ষেত্রে আমার কিছুক্ষণ ওয়েট করতে হয়, কারণ এপিআই খুব তাড়াতাড়ি আমাকে ডাটা দেয় না, কারণ এপিআই বিভিন্ন সার্ভারে ওটা পাবলিক করা আছে বলে সেই সার্ভারগুলো অনেক স্লো চলে। ধরে নাও এখানে ইন্ডিয়া একটা সার্ভার রয়েছে, আমেরিকা একটা সার্ভার রয়েছে, বা লন্ডনে একটা অন্য কোথাও একটা সার্ভার রয়েছে। তো আমি চাইছি এখানে বসে একটা এপিআই রয়েছে chatgpt.com, চ্যাট জিপিটি কে আমি
প্রশ্ন করতে চাইছি, কোনো কিছু লিখলাম হ্যালো, তো চ্যাট জিপিটি আমাকে এটা ইন্ডিয়ার সার্ভার আর এটা আমেরিকা, তো চ্যাট জিপিটি আমাকে আমেরিকার সার্ভার থেকে সেই আনসারটা দিচ্ছে। ওকে, তো তার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে আমেরিকা সার্ভার থেকে আসার জন্য ডাটাটা। তো এই ওয়েট করার ব্যাপারটাই আমাকে ওখানে কাজে লাগাতে হবে ব্যাকএন্ডে। ঠিক এই সেট টাইম আউটেরই মতো কিছুক্ষণ ওয়েট করে আমার ডাটাটা আসবে, কিন্তু আমার অতটা ওয়েট করলে আমার চলবে না, তারপরের কাজও তো রয়েছে এখানে। তো যেমন এখানে হাই ছিল, সেখানে ব্যাকএন্ডে তো অন্য কিছু কাজও থাকতে পারে, অথেন্টিকেশন থাকতে পারে বা কোনো কিছু অপারেশন থাকতে পারে, সেই কাজগুলো তো করতে হবে। তো সেই জন্য আমি এটাকে ছেড়ে দেবো, যতক্ষণ না ডাটা আসছে ততক্ষণ আমি পরের কাজটা করতে থাকি। ব্যাপারটা এইখানে আমরা অ্যাসিনক্রোনাস ফাংশনটা আর সিনক্রোনাস ফাংশনটার কনসেপ্ট কাজে লাগাবো। ওকে, একটা প্ল্যাটফর্ম রয়েছে জোকার এপিআই, ফ্রি জোক। বানান ঠিকঠাক আছে তো? যে JOKE FBI। ওকে, আই থিঙ্ক এটা দিয়ে দেবে নাকি, দেখি ক্লিক করে। এটা কোথায় পাঠালো আমাকে? আচ্ছা, এখানে যদি আমি আসি, এসে যদি এটাকে হিট করি, তো আমার কাছে একটা র্যান্ডম কিছু অবজেক্ট এসছে। ওকে, আমার কাছে কিছু একটা অবজেক্ট এসছে। এই এপিআইটাকে আমি যদি ব্রাউজারে হিট করি বা কিছু করি, তো আমার কাছে একটা র্যান্ডমলি প্রত্যেকবার একটা র্যান্ডম আউটপুট আসছে, দেখা যাচ্ছে কি র্যান্ডম আউটপুট আসছে। তো আমরা এখন এই প্রসেসটা কাজে লাগাবো। ফার্স্ট এটা কপি করলাম, এখানে এলাম, এইগুলো থাক, একটা ফাংশন তো না, এখন ওটা ইমপ্লিমেন্ট করব, তার জন্য তো এক্সপ্রেস লাগবে মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানে দেখাচ্ছি। তো এই যে এপিআইটাকে যদি আমি হিট করি, তো কিছুক্ষণ পরে যে না একটা রেসপন্স আসছে, তো এটার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে কিছু সেকেন্ডের জন্য। তো এই ওয়েটিং এর জন্য আমাকে ওই অ্যাসিং ফাংশনটা লাগাতে হয়। চ্যাট জিপিটিকে বললে দেবে কি? নর্মাল ফেস লিখলেই তো, দিকে লিংকটা দিলেই তো হয়ে যায়। হবে বলে তো মনে হয় না, তার জন্য HTTP লাগবে, তো নোড লাগবে তো। আরে না, নর্মাল আমি বলছি ফেস। করে দেখা, এপিআই দিয়ে দিলাম। Async function ফেস যোগ অ্যাসিং ফাংশন, ট্রাই ক্যাচ হটাও, দরকার নেই। ওকে,
const response equal to face. এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে কাজ হচ্ছে এই ফাংশনটার মধ্যে আমি চাইছি এই এপিআইটাকে ফেস করে ওই আউটপুটটা প্রিন্ট করতে। ওকে, তার জন্য আমি একটা লিখলাম ভেরিয়েবল রেসপন্সের মধ্যে ফেস বলে একটা ফাংশন রয়েছে, যে ফাংশনটা কোনো কিছু এপিআই ফেস করতে পারে, তো বাই ডিফল্ট এটা গেট মেথড কাজ করে। ওকে, তো এই এপিআইটাকে ফেস করছে ফেস ফাংশন, যেটার মধ্যে যা আউটপুট রেসপন্স এসে স্টোর হচ্ছে। এটা ছেড়ে দে, এটা জাস্ট এটা আপাতত একটা আউটপুট রেসপন্সে আসছে। ওকে, সেই রেসপন্সটা আমি এখানে প্রিন্ট করছি console.log রেসপন্স। এটা হচ্ছে ব্যাপারটা, বোঝা গেল? এবার আমি এই ফাংশনটা এখান থেকে কল করছি, ফেস যোগ ফাংশন। এইটুকু বুঝতে কারোর অসুবিধা হয়েছে কি? একটা ফাংশন বানালাম, ফাংশনের মধ্যে আমি এই এপিআইটা ফেস করছি। এই এপিআই ফেস করার ফলে আমার কাছে যে আউটপুটটা এখানে আসছিল, এই যে আউটপুটটা, এই আউটপুটটা আমি ভাবলাম যে এখানে আসবে, তো আমি এইখানে স্টোর করে রেখেছি। এখন সেটা আমি এখানে কনসোল লগ করে প্রিন্ট করছি। তারপর এইখানে এই ফাংশনটাকে কল করছি, যখন কল করব তখন এটা এক্সিকিউট হয়ে যাবে দুটো কোড। এটা বুঝতে পারলে? এখন যদি আমি এটাকে কল করি তো সেটা কাজ করবে? এখন যদি এটাকে কল করি সেটা কি কি আউটপুট আসতে পারে? যোগ ইন জেসন ফরম্যাট। অরিত্রা বলতো। আমি তো এখানে র্যান্ডমলি ব্রাউজারে যখন হিট করেছিলাম তো একটা আউটপুট এসেছিল, সেটা একটা অবজেক্ট এসেছিল। অবজেক্টের মধ্যে একটা কি রয়েছে, পাইথনে যেমন অবজেক্ট হয় বা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট হয়, তো সেই রকমই অবজেক্ট এসছে, কি পয়েন্ট তার ভ্যালু, ঠিক জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট এসছে। তো আমি সেটা এখানে লিখেছি, ফেস করতে বলেছি, সেই ফেস্টের আউটপুটটা এখানে রেখেছি, এটা কনসোল লগ করেছি। তারপর ফাংশনটাকে কল করেছি, আউটপুট কি আসবে? একই আসবে, এই রেসপন্সটা একই প্রিন্ট করবে, ঠিক এরকমই একটা অবজেক্ট প্রিন্ট করবে, হ্যাঁ কি না অরিত্রা? আমি ঠিক বুঝতে পারছি না এটা একই করবে কিনা। আচ্ছা, আউটপুট কি আসতে পারে তাও আন্দাজ? নেই, আন্দাজ নেই আমার। আর তনুরিমা? কেন? তুই একটু আগে করলি ওখানে, ওই যেটা অঙ্কন বললো ওরকম দেখলাম, প্রমিসেস পেন্ডিং বলে, ওরকম টাইপের কিছু একটা। কেন প্রমিসটা কি আবার? জানি না, আমি প্রমিস পড়িনি আমি। অঙ্কন বল, প্রমিসটা কি? এই যা কি ছেড়ে দিলাম, কি কেটে দিলাম রে, এই যা এটা কেটে দিয়েছি। আচ্ছা বল, প্রমিস কি? এখানে জাভাস্ক্রিপ্টের প্রমিস কি? আজকে লাস্ট হবে, আর এদিকে ফিরেই তাকাবো না।
প্রমিস হচ্ছে কোনো কিছু যা ওয়েবসাইট বা কোনো এপিআই কে যখন আমি কল করছি, সেই এপিআই আমাকে একটা প্রমিস রিটার্ন করে। সেই প্রমিস হচ্ছে এক ধরনের একটা অবজেক্ট টাইপের। সে অবজেক্টের মধ্যে আমার সেই এপিআই এর ভ্যালু থাকে, মানে যে এপিআই আমি কল করে যে ডেটা নিতে চাইছি সেই ডেটাগুলো থাকে। তাছাড়া এক্সট্রা আরো ইনফরমেশন থাকে, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমার ফেসিংটা সাকসেসফুল হয়েছে বা সার্ভারের সাথে কানেক্ট হয়েছে কি হয়নি। বোঝা গেল? প্রমিস হচ্ছে একটা মেথড, এই ধরনের মেথড যে আমার ফেসিং হয়েছে কি হয়নি। বলতো, বুঝতে পারলি? তো প্রমিস দিয়ে তো আমার অ্যান্সার। এবার প্রমিসের মধ্যে যে ভ্যালুটা আমার আসবে, যে আউটপুটটা আসবে, সেটা কি করে নিতে পারবো? বোঝা যাচ্ছে না? অ্যাসিং ফাংশন। এটা যখন রান করছি তখন আমার আউটপুট এসছে, বাট পেন্ডিং দেখাচ্ছে। অবজেক্ট এসছে, পেন্ডিং। কিন্তু পেন্ডিং কেন? পেন্ডিং মানে আমার এখন সেট এখানে চলে গেছে, এটার জন্য আমার ওয়েট করছে। এই লিঙ্কে যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সটার জন্য ওয়েট করছে এই ওয়েবসাইটটার মধ্যে, এই এপিআই এর মধ্যে। ওকে, তো সেই জন্য ওয়েট করে আছে যে কখন এই এপিআই থেকে ডাটা আসবে কি আসবে না, আসবে কি আসবে না। তারপরে আমি যদি এখানে লিখি যে console.log হ্যালো, তারপরে যদি আমি রান করি, হ্যালো প্রিন্ট হয়েছে কিন্তু প্রমিস এখনো আসেনি। তো এই ডাটা আমাকে রেসপন্স করে দিয়েছে, ফাংশন আমাকে রিটার্ন করে দিয়েছে ভ্যালু, একটা প্রমিস রিটার্ন করেছে। সেই প্রমিসটা মধ্যে আমার ভ্যালু আছে, সেই ভ্যালুটা নিতে গেলে আমাকে কি করে নিতে হবে? যদি ডট দেন করি, একটা উপায় রয়েছে কল ব্যাক ইউজ করে, আরেকটা উপায় রয়েছে ইনবিল্ড কিওয়ার্ড ইউজ করে, যেটাকে বলে সিঙ্ক্রোনাস অ্যান্ড সিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট ফাংশন। আরেকটা রয়েছে কল ব্যাক ইউজ করে। ফার্স্টে কোনটা দেখবি? ডট ডেন, যেটা তোর হচ্ছে কি বলে ওটা, হ্যাঁ, কল ব্যাক। হয়ে গেছে তো? আবার কি? হ্যাঁ, কমপ্লিট। দাঁড়া, হয়ে গেছে। এই প্রমিসটাকে আমি এক্সিকিউট করতে গেলে এটাকে আমার ওয়েট করাতে হবে এই প্রমিসের মধ্যে। এখানে জাস্ট লিখবো অ্যাসিং, যেটা ইনবিল্ড রয়েছে জাভাস্ক্রিপ্টে। এখানে রেসপন্সের জন্য ওয়েট করতে বলবো, তারপর রেসপন্সটা আমি পেয়ে যাব। তো আমার কাছে অবজেক্ট চলে এসছে, দেখা যাচ্ছে একটা রেসপন্সে অবজেক্ট চলে এসছে। বোঝা গেল? বোঝা গেল? সেটার জন্য হ্যাঁ। আমরা এরকম ধরনের এপিআই কে কল করতে গেলে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন দিয়ে কল করব। সিঙ্ক্রোনাইজলি কল করলে আমার কাছে আউটপুট আসবে না, পেন্ডিং থাকবে আউটপুট। ঠিক আছে, কোনো প্রবলেম থাকলে বল তোরা। এছাড়া অঙ্কন একটু আগে বলছিল না জেসনটা, ওটা কি বলছিল? হ্যাঁ, ওর আউটপুটটা জেসন ফরম্যাটে কনভার্ট করে যখন আউটপুটটা দেখাবে, প্রিন্ট করবি, সেইটার ব্যাপারটা বলছিল। এই যে আমার কাছে একটা র আউটপুট এসছে,
র অবজেক্ট এসছে, র অবজেক্ট। এই অবজেক্টটাতে জেসন ফরম্যাটে কনভার্ট করে দেখাতে গেলে জেসন ইউজ করতে হবে। ওটাও একটা এক্সপ্রেসের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বলতে পারিস। ওটা যখন করব তখন বলে দেবো, ফার্স্টেই বলে দেবো। ঠিক আছে। হুম। আচ্ছা। আচ্ছা আচ্ছা। দেখ অঙ্কন বলছি, দেখ তোর যেটা কলব্যাক ইউজ করে করা যায় সেটা কিভাবে করা যায়। এটা তো ফাংশন, আমার কাছে একটা তোর আউটপুট এসছে, এটা রেসপন্স এসছে, তাই তো? আই থিঙ্ক এরকম ভাবেই করে মনে হয়। ডট দেন রিটার্ন রিটার্ন কি হতে পারে, ডেটা। এই যে ফাংশনটা রেসপন্স এলো, ফেস হলো, ফেসিং এর পরে যে ডট দেন করে কলব্যাক ফাংশনটা ইউজ হয়েছে। এই ফাংশনটার মধ্যে তোর এই যোগ ডট সেট আপটা হচ্ছে কনসোল লগ, আর 5 লাইনটা হচ্ছে কনসোল লগ। এখানে ঠিক তেমনই রেসপন্স দেখছে, যদি রেসপন্স ওকে হয় তাহলে রেসপন্সটা সেন্ড করছে। বোঝা গেল? মানে জাস্ট এইটুকু আমাকে দেখাতে হবে। বল, বুঝতে পারলে অঙ্কন? এই যে রেসপন্সের মধ্যে আমি যে রেসপন্সটা রাখছি, তো এটাকে হাটিয়ে দে, এটা লাগবে না। ফেস করছি, এই এপিআইটাকে ফেস করছি, তারপরে দেন একটা রেসপন্স দিচ্ছি, রেসপন্সটা জেসন ফরম্যাটে বা জেসন ফরম্যাটে নিয়ে এটাকে করছি, রিটার্ন করছি। এবার যখন কনসোল লক করবো সেক্ষেত্রে এখানে লিখবো কনসোল ডট লক। দেখ এসছে আনডিফাইন এসছে জেসনটা। এরকম ভাবে কল করতে হয়। পুরো কোডটা যদি এখানে কপি করে পেস্ট করি তাহলে বুঝতে পারবি। ডট জেন রেসপন্স, যদি স্ট্যাটাস কোড ওকে হয় তার মানে রেসপন্স যদি সঠিকভাবে আসে তাহলে রেসপন্স এটা করবে, আর যদি না আসে তাহলে এরকম আসবে, এরর দেখাবে, ক্যাশ করবে। তো এই পর্যন্ত বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে